খালিলুর রহমান বলে একজনকে নিয়ে এলেন, যিনি আমেরিকার খুব কাছের মানুষ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করে। এবং তাতেই কিন্তু দেখা গেল যে আর্মি যথেষ্ট নড়ে বসেছে। এবং ইউনূস বুঝতে পারছেন যে নির্বাচন হয় তাহলে তো বিএনপি এই মুহূর্তে এসে যেতে পারে। আর্মির বিরুদ্ধে লড়তে যাওয়ার মতন ক্ষমতা ওনার আছে বলে মনে হয় না, কেননা আর্মি যথেষ্ট শক্তিশালী। তো একমাত্র উনিই প্রধানমন্ত্রী হবেন, এটাই যদি সেনা শাসন আসে। উনি হয়তো প্রধানমন্ত্রী পদটা হয়তো নিলেন না, অ্যাডমিনিস্ট্রেটর বা কিছু যে কোনো এতেই হয়তো ওনার আসার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি অ্যাকচুয়ালি। ভারত পাকিস্তান উত্তেজনার মাঝখানে আচমকা বাংলাদেশের রাজধানীতে তোলপাড়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নাকি ইস্তফা দিচ্ছেন, ইস্তফা দেবেন শনিবার, এমনটা জল্পনা চলছে। তবে তিনি কি সত্যি ইস্তফা দেবেন? যদি ইস্তফা দেন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। স্যার, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ তাহলে কী হবে? হ্যাঁ, দেখুন, বাংলাদেশে তো গত বছর জানুয়ারিতে নির্বাচনের মাধ্যম দিয়ে পপুলার গভর্নমেন্ট এসেছিল, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাকে তারা সরিয়ে দিল। আমরা সেখানে মৌলবাদী শক্তি বা আমেরিকার ডিপ স্টেটেরও অনেকেরই সেখানে কন্ট্রিবিউশন আছে। ডিপ স্টেট হয়তো পয়সা দিয়েছে, আইএসআই তার শক্তি দিয়েছে, এবং মৌলবাদী যে বাংলাদেশের ভেতরে যা শক্তিগুলো আছে তারা সরিয়েছিল। এখন মোহাম্মদ ইউনূস, যিনি একজন নোবেল প্রাইজ পেয়েছিলেন, অর্থনীতির অধ্যাপক এবং গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে যথেষ্ট জনপ্রিয় ছিলেন, তাকে মৌলবাদী ছাত্ররা নিয়ে আসে, মনে করে যে তাকে উপদেষ্টা হিসেবে রাখলে হয়তো বাংলাদেশ তাদের হয়তো মানে ওনাকে রেখে দিয়ে ওনাদের মৌলবাদী কাজকর্ম করা যাবে, সেইটাই ওরা ভেবেছিল। এবং সেটা উনি প্রচ্ছন্নে, ইউনূস মৌলবাদকে প্রচ্ছন্নে তিনি সমর্থন করেছিলেন, ভেবেছিলেন মৌলবাদের মোড়কে বেশ কিছুদিন বাংলাদেশের এই প্রধান উপদেষ্টা থাকতে পারবেন। কিন্তু চলছিল মোটামুটি। দেখা গেল শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগকে উনি ব্যান্ড করলেন। তার কোনো প্রতিক্রিয়া আমরা প্রতিবাদ খুব একটা দেখলাম না। কিন্তু যেই মানে আর্মিকে উনি কোনোভাবেই চটাতে শুরু করলেন, কেননা আর্মির যিনি আছেন ওয়াকুরুজ্জামান, তিনি একজন প্রফেশনালি আর্মিতে এসেছেন, স্বাধীন বাংলাদেশের একজন, সেখানে সংবিধানের দায় নিয়েই তারা আর্মিতে ট্রেন্ড হয়েছে। এই স্বাধীন বাংলাদেশের আর্মি ট্রেনিংয়ের অনেকটা ব্যবস্থা ভারত করে দিয়েছিল। তার আগে কিন্তু পাকিস্তান যারা ছিল, পাকিস্তানের ট্রেন্ড আর্মি ছিল। তো যাই হোক, ভারতের আর্মি যেভাবে তৈরি হয়, বাংলাদেশ সেখান থেকে অনেকটা শিক্ষা দীক্ষা নিয়েছিল। এখন তার ফলে যেটা ঘটল যে ছাত্র বিক্ষোভ যখন তুমুল হতে শুরু করলো, আমরা দেখলাম সংসদ যেটা হচ্ছে ওই যে রিজার্ভেশনের বিরুদ্ধে ছাত্রদের যে আন্দোলন, সেটা ব্যাপকভাবে হলো, মৌলবাদ সেখানে ঢুকে পড়লো। যাই হোক, তো সেই সময় কিন্তু আমরা ওয়াকুরুজ্জামানের কোনো অ্যাম্বিশন বা কোনো প্রধানমন্ত্রী হব এ ধরনের কোনো প্রত্যাশা ওনার মধ্যে দেখিনি। উনি শেখ হাসিনাকে দেশ ছাড়া করার সুযোগ করে দিলেন এবং একটা নতুন সরকার এখানে বসিয়ে ভাবা হলো বাংলাদেশ হয়তো তার যে অগ্রগতি সে পথেই চলবে। বাংলাদেশের অগ্রগতি তো আমরা দেখি যথেষ্ট অগ্রগতি লাভ করেছে গত কয়েক দশকে, এবং তার ইকোনমিক গ্রোথ অনেক দেশকেই ভাবাচ্ছিল। তার যে রেডিমেড গার্মেন্ট বা পোশাক শিল্প সারা বিশ্বে তারা নজর কেড়েছিল, এবং বিভিন্ন সামাজিক এবং অর্থনীতির নিরিখে ভারতের থেকেও এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। এবং বাংলাদেশ লিস্ট ডেভেলপ কান্ট্রি, রাষ্ট্রসংঘের যে সবচেয়ে অনুন্নত দেশের যে ট্যাগ বাংলাদেশের উপর পড়েছিল, সেটাও বাংলাদেশ মুছে ফেলেছিল। এই জায়গায় আমরা ভাবছিলাম যে সেখানে মেয়েদের শিক্ষার হার ছেলেদের থেকে বেশি, যেখানে নারীর ক্ষমতায়ন থাকে সে দেশ অনেক বেশি এগোয়। আমাদের অনেক স্বপ্ন তৈরি হয়েছিল বাংলাদেশকে নিয়ে, কিন্তু মৌলবাদীরা দেখলো এটাকে ভেঙে চুরমার করা দরকার, মেয়েদের অধিকার কেড়ে নেওয়া দরকার। সেইভাবেই একজন মহিলা প্রধানমন্ত্রীকে তারা সরিয়ে এভাবেই একটা মৌলবাদী শাসন তৈরি করে। যখন ইউনূস যখন দেখা গেল আর্মির কর্তৃত্বের উপরে তিনি খবরদারি করতে শুরু করছেন, খালিলুর রহমান বলে একজনকে নিয়ে এলেন, যিনি আমেরিকার খুব কাছের মানুষ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করে। এবং তাতেই কিন্তু দেখা গেল যে আর্মি যথেষ্ট নড়ে বসেছে। আর্মি মনে করছে আর্মির যে ক্ষমতা তার উপর হস্তক্ষেপ করা হচ্ছে। এবং খালিলুর রহমান, যেটা আমরা দেখলাম, আমেরিকাকে শেখ হাসিনা সেন্ট মার্টিন দেয়নি, কিন্তু এনারা এসে একটা প্রস্তাব দিলেন যে মিয়ানমারের সঙ্গে একটা চট্টগ্রামের মধ্য দিয়ে রাখাইন করিডর
যদিও সেটা হিউম্যানিটেরিয়ান করিডোর হিসেবে বলা হলো, সেটার মূল উদ্দেশ্য ছিল যে সেখানকার বিদ্রোহীদের মিয়ানমার থেকে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়া। আর্মির বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের যে মিয়ানমারের যে মিলিটারি গভর্নমেন্ট আছে ট্যাটমাডাও, তাকে কিন্তু চাইনিজ গভর্নমেন্ট সমর্থন করে, আর বিদ্রোহীদের উস্কানি দেওয়ার চেষ্টা করছে আমেরিকা, এবং সে বাংলাদেশকে ব্যবহার করা হবে বিদ্রোহীদের উস্কানি দিতে। এটা আমার মনে হয়েছে যে ওয়াকুর রহমান মনে করছেন যে এটা সঠিক নয়, এবং তাই উনি প্রতিবাদ জানিয়েছেন এবং পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আপনাদের সময় এসে গেছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে পরে সরে পড়ুন, এইটাই হচ্ছে বার্তা দিয়েছিলেন। এখন দেখুন, ইউনূস তার একটা নিজের দলই বলুন বা উনি বকলমে যে দলটা তৈরি করেছিলেন ছাত্রদেরই দল, এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, যেটা তৈরি হয়েছিল এনসিপি, সেই পার্টির আমরা ভেবেছিলাম হয়তো বিরাট কিছু তার জনপ্রিয়তা হবে, কিছুই ঘটেনি। তো সেই পার্টি ক্ষমতায় নির্বাচন হলে ক্ষমতায় আসবে এরকম কোনো সম্ভাবনা নেই। ঢাকা মিউনিসিপ্যাল ইলেকশনে দেখা যাচ্ছে সেই পার্টি বলছে যে পিছিয়ে দাও, তার মানে সে প্রস্তুত নয়। তারপরে দেশের নির্বাচনে প্রস্তুত থাকা তো তার কথাই নয়। অথচ বিএনপি, বাংলাদেশের যে মেন বেগম জিয়ার যে পার্টি, সে তারা কিন্তু সবসময় নির্বাচন চাইছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে যখন উনি বুঝতে পারছেন যে যদি ইউনূস বুঝতে পারছেন যে নির্বাচন হয় তাহলে তো বিএনপি এই মুহূর্তে এসে যেতে পারে, কেননা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এখন যদি প্রেসিডেন্ট কোনোভাবে সেই ঘোষণাকে বাতিল করে দেয়, অনেক কিছুই ঘটতে পারে এখন এই মুহূর্তে। সরকার মনে করতে পারেন প্রেসিডেন্টকে কাজে লাগানো যাক, প্রেসিডেন্টকে কাজে লাগিয়ে উনি ইউনূসকে সরিয়েও দিতে পারেন বা এমন কিছু করতে পারেন যাতে করে ইউনূস বিব্রত হয় এবং নিজে চলে যায়। কেন যেটা বোঝা যাচ্ছে যে আর্মি কিন্তু তার যে ক্ষমতা সেটা কিন্তু দেখাবার জন্য বদ্ধপরিকর, এবং আর্মি মনে করছে যদি ক্ষমতা যদি না দেখানো হয় তাহলে হয়তো ইউনূস কিন্তু এই আর্মির ওপর একদিন খবরদারি করবে, এবং প্রায় করে ফেলেছে। তাতে আর্মির যে প্রফেশনালিজমটা আছে সেটা নষ্ট হবে। এবং আমরা দেখেছি যে বাংলাদেশের যারা মৌলবাদী তারা আর্মির বিরুদ্ধে নানান কথা বলার চেষ্টা করছে। পৃথিবীর খুব কম দেশই আর্মির বিরুদ্ধে কথা বলা হয়, বাংলাদেশে দেখা গেছে তার ব্যতিক্রম। তার ফলে যে জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা আছে, একটা ক্যাওটিক স্টেট বাংলাদেশের হতে চলেছে, সেখানকার সংখ্যালঘুরা ভীষণভাবে বিপন্ন হয়ে আছেন। এখন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, ভারত থেকে অনেক। স্পেসিফিক যেটা জানতে চাইবো যে মোহাম্মদ ইউনূস কি সত্যি পদত্যাগ করবে নাকি কোনো নাটক? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে পদত্যাগ উনি যদি করতেন যে কোনো দিনই উনি পদত্যাগপত্র পাঠাতে পারতেন, এটাই নিয়ম। পদত্যাগ করতে গেলে পাঠিয়ে দিলেন যে রাষ্ট্রপতির কাছে বা আর্মির কাছে পাঠিয়ে দিতে পারতেন। এখন সংবিধান অনুযায়ী তো কিছু হচ্ছে না, সুতরাং রাষ্ট্রপতির কাছেই পদত্যাগ পাঠানোর, প্রধানমন্ত্রীর সংবিধানে সেটাই আছে। যাই হোক, এখন সেটা উনি না করে উনি একজন কারুকে, এনসিপির যে ছেলেটি দেখা করতে গেছিল তাকে বলছেন পদত্যাগ করব, বা আজকে একজন উপদেষ্টা বললেন যে পদত্যাগের ভাবনা চিন্তা রয়েছে, তাহলে উনি সেটা নিজেই কেন করছেন না? সুতরাং উনি হয়তো ভাবছেন যে এইভাবে যে মৌলবাদী শক্তিকে যদি খেপিয়ে দেওয়া যায়, যাকে এটা শুনে যদি মানুষ এগিয়ে আসে, আমি যার জন্য বলছিলাম আজকের নামাজের পরে যদি মানুষ বেশি বেরিয়ে আসে, উনি সেটা দেখবেন, জল মাপবেন যে প্রচুর মানুষ যদি এগিয়ে আসে সাহস পাবেন। কিন্তু দেখা যায় কেউ কিছু করছে না, পথে কেউ নেই। আর্মির বিরুদ্ধে লড়তে যাওয়ার মতন ক্ষমতা ওনার আছে বলে মনে হয় না, কেননা আর্মি যথেষ্ট শক্তিশালী। এবং ওয়াকুরুজ্জামান যে কথাটা বলেছেন, আমার ধারণা উনি হয়তো শেখ হাসিনা, তার কিন্তু শেখ হাসিনার দল ব্যান্ড হয়ে গেল, তার কিন্তু যোগাযোগ আছে ভারতের সঙ্গে, তার যোগাযোগ আছে বিশ্বের অনেকগুলো দেশের সঙ্গে, এবং শেখ হাসিনা হয়তো বার্তা দিচ্ছেন যে সেই বার্তাটা আর্মি ফলো করতে পারেন। শেখ হাসিনার উনি আত্মীয় হন, সবাই জানে, এবং শেখ হাসিনার সময়কার রিক্রুট। এখন যারা আর্মিতে আছেন টপ পোস্টে অধিকাংশ শেখ হাসিনার সময়, এবং পুলিশও যারা আছেন শেখ হাসিনার সময় রিক্রুট। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ইউনূস যেটা আপনি বলছেন জল মাপার চেষ্টা করছে। আজকে যদি বিরাট বিক্ষোভ দেখা যায় তাহলে হয়তো উৎসাহিত বোধ করে উনি হয়তো পদত্যাগ করবেন না। যদি দেখা যায় সেরকম কিছু ঘটছে না, তাহলে হবে কি যে ওনারও একই অবস্থা হতে পারে, আর্মি ওনাকে গ্রেপ্তার করতে পারে, সরিয়ে দিতে পারে, অসম্মান করতে পারে, অ্যারেস্ট করতে পারে। এইগুলো যাতে না হয় তার জন্য উনি হয়তো চেষ্টা করবেন আইদার লুকিয়ে চুরিয়ে পালিয়ে যাওয়া, অথবা আর্মিকে বলা যে তোমরা আমাকে পাঠিয়ে দাও এই দেশে, আমি সেখানে চলে যাব, যাতে করে কোনো ঝামেলা না হয়। উনি সেটাও করতে পারেন। উনি তো জিতে আসেননি, ওনার কোনো দায়বদ্ধতা কারুর কাছেই নেই। উনি যেটা করতে চেয়েছেন সম্পূর্ণ ব্যক্তিগত বা সমষ্টিগত কিছু
বা করতে চেয়েছেন, যেটাতে খালি মৌলবাদী এনকারেজড হয়েছে। ভারতের সঙ্গে এতদিনের সম্পর্ক স্বাধীনতা থেকে শুরু করে সেই সম্পর্কটা সম্পূর্ণ নষ্ট করেছেন উনি। যে পাকিস্তানের সঙ্গে, সে পাকিস্তানও দেখা গেছে ধরাশায়ী হয়েছে, ভারতের সঙ্গে সামান্য কয়েক ঘন্টার যুদ্ধেতেই ধরাশায়ী হয়ে গেছে। তার ভরসায় উনি কিন্তু এতটা এগোতে চাইছিলেন। প্রচণ্ড ভারত বিদ্বেষী মনোভাব ছিল। এখন এটা ভারতও চাইবে যে ইউনুসকে যাতে সরিয়ে দেওয়া যায়। পাকিস্তানের ব্যাপারে যতটা ভারত প্রো অ্যাক্টিভ ছিল, বাংলাদেশের ব্যাপারে একেবারেই সে প্রো অ্যাক্টিভিটি আমরা দেখিনি। সুতরাং ভারত যে কিছু কলকাঠি নাড়ছে এটা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, যেহেতু পাকিস্তানকে ভারত একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে, এরপরের টার্গেট তো বাংলাদেশ সবারই কথা, কেননা পাকিস্তান শিফট করেছে বাংলাদেশে তার এমফ্যাসিস। সুতরাং তার ফলে যেটা হবার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের দিকে এখন তার পলিসি এটা পাল্টাচ্ছে, বাংলাদেশের দিকে ঝুঁকছে। কিছু প্রোঅ্যাক্টিভ কথাবার্তা তৈরি হয়েছে এবং হেমন্ত বিশ্ব শর্মা আপনি দেখেছেন, তিনি বলেছেন তোমাদের যদি একখানা চিকেন নেক থাকে, আমাদের একখানা চিকেন নেক আছে, তোমাদের দুখানা আছে, একটা চট্টগ্রামে একটা রংপুরে, তো আমরা দুটোই কেটে দিতে পারি। এইটা হেমন্ত একজন মুখ্যমন্ত্রী। অনেক সময় ফরেন ডিপ্লোমেসিতে যেটা বলা হয় না, কিন্তু সরকারের এমন কোনো মানুষকে দিয়ে বলা হয় যাতে মেসেজটা চলে যায়। সুতরাং সেই মেসেজটা পাঠানো হয়েছে এবং বাংলাদেশকেও বলা হয়েছে তোমার কতজন নাগরিক এদের ভারতীয় ইয়েতে আছে, মানে অবৈধভাবে আছে, তা তোমাদের কাছে কি খবর আছে জানো, আমরা তো দেখছি, তোমাদের কাছে কি খবর আছে জানো। এগুলোতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারত একটা বাংলাদেশের বিরুদ্ধে অনেকটাই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং যে ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধের যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে বাংলাদেশের অর্থনীতি বড়োভাবে ধাক্কা খাবে। তাহলে স্যার আপনার কাছে আমি একটা জিনিসটা জানতে চাইছি, তাহলে যদি মোহাম্মদ ইউনিস উনি পদত্যাগ করেন তাহলে কি সেনা শাসন বাংলাদেশে? হ্যাঁ, এখন নতুন করে আর একটা উপদেশ মণ্ডলী তৈরি হবে বলে আমার মনে হয় না। সুতরাং সেক্ষেত্রে এবং যাবার আগেই আমার যেটা ধারণা, সেনারা দখল নেবে এবং সেনাদের এতদিনের অ্যাম্বিশন ছিল না, কিন্তু এখন একটা অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেনারা মনে করতেই পারে যে এই সময় যদি তারা ক্ষমতা দখল না করে বাংলাদেশে একটা ব্যাপক অরাজকতা থাকতে পারে, সেখানে সাধারণ মানুষের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে এবং সেনারা হয়তো এসে ভারতের সঙ্গে সম্পর্কটা আগের মতন না হলেও কিছুটা স্থিতিশীল করার চেষ্টা করবে, যাতে করে ব্যবসা বাণিজ্য, কারণ ভারতের উপর বিরাটভাবে বাংলাদেশ নির্ভরশীল এবং ভারতও চায় না বাংলাদেশের সাধারণ মানুষকে ক্ষতি করতে। কিন্তু ইউনুসে বেশ কিছু কাজকর্মতে ভারত কিন্তু অত্যন্ত তিতিবিরক্ত হয়েছে। হতে পারে যদি সেনা শাসন আসে ভারত হয়তো আবার কিছুটা পুনর জায়গায় ফেরত আসতে পারে। শুধু সেনা শাসন এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের পক্ষে হয়তো উজ্জ্বল হবে, কেননা নির্বাচন করার মতন পরিস্থিতি, শান্তিপূর্ণ নির্বাচন করার মতন পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশ নেই। সেটা হয়তো সময় লাগবে এবং ল অ্যান্ড অর্ডার মেনটেন করে পরের বছর যদি করতে পারে করবে, কিন্তু সেনা শাসনই বোধহয় একমাত্র সমাধান। সেনাপ্রধান উনি কি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন বলে মনে হয়? সেটা তো দেখুন, মানে উনি হট করে এরকম সুযোগ ছাড়বেন কেন, তাই না? সারা জীবনে জীবনের মতন সুযোগ এটা উনি হয়তো ছাড়বেন না, কিন্তু উনি যদি নিজেকে খুব প্রফেশনাল সোলজার হিসেবে দেখেন তাহলে হয়তো অন্য কারোর নাম ভাবতেই পারেন। কিন্তু সেনাবাহিনীর বাইরেতে গেলে তো নিজের কারুকে নিজের এখন যারা আছে সবাই তো ওনার থেকে জুনিয়র, তো ওনার কারো জুনিয়রকে তো উনি নিঃসন্দেহে ওনার প্রধানমন্ত্রী পদে দেখতে চাইবেন না। তো একমাত্র উনিই প্রধানমন্ত্রী হবেন, এটাই যদি সেনা শাসন আসে। উনি হয়তো প্রধানমন্ত্রী পদটা হয়তো নিলেন না, অ্যাডমিনিস্ট্রেটর বা কিছু যে কোনো এতেই হয়তো ওনার আসার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি অ্যাকচুয়ালি। মোহাম্মদ ইউনিস আসলে পদত্যাগের এই খবরটা বাইরে প্রকাশ করে তিনি জল মাপার চেষ্টা করছেন। যদি দেখেন যে সাধারণ মানুষ তার পক্ষে পথে নামছেন তাহলে হয়তো তার পদত্যাগের সিদ্ধান্ত তিনি বদলাবেন, না হলে যদি দেখেন তিনি যে বাংলাদেশের সাধারণ মানুষ তার হয়ে সমর্থন করে পথে নামছেন না, তাহলে শেষমেশ হয়তো রণে ভঙ্গ দিয়ে বাংলাদেশ থেকে তিনি পালাতেও পারেন। এমনটাই কিন্তু মন্তব্য করলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। তবে মোহাম্মদ ইউনিস শনিবার দিন পদত্যাগ আদৌ করেন কিনা সেটা সময় বলবে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।